নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে রীতিমতো গায়ে কাটা দেয়। এটা শুধু প্রাচীন ইতিহাস নয়, বরং আমাদের মস্তিষ্কের, হ্যাঁ, এই মানব মস্তিষ্কের চূড়ান্ত ক্ষমতার এক অবিশ্বাস্য মাস্টার ক্লাস। বৈদিক পাঠ ব্যবস্থার সেই গাণিতিক আর বৈজ্ঞানিক রহস্য আজ আমরা ডিকোড করব, যা মানুষের স্মৃতিশক্তিকে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছিল যা আজকের দিনে ভাবলেও অবাক লাগে। এই আলোচনাটা একদম খুঁটিনাটি তথ্য দিয়ে এমনভাবে সাজানো হয়েছে যাতে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক সবার জন্যই এটা একটা কমপ্লিট গাইড হিসেবে কাজ করে। অন্য কোথাও যাওয়ার আর কোনো প্রয়োজনই পড়বে না। তো চলুন শুরু করা যাক। আজকের এই সম্পূর্ণ আলোচনাকে আমরা মূলত কয়েকটা ধাপে ভাগ করেছি। প্রথমে জানব সেই বিস্ময়কর প্রাচীন প্রথা সম্পর্কে, তারপর বৈদিক পাঠের মূল ভিত্তি প্রকৃতি ও বিকৃতি পাঠ, বিকৃতি পাঠের সেই বিখ্যাত ৮টি প্রকার, আধুনিক বিজ্ঞানে এর চমকপ্রদ গুরুত্ব, এবং সবশেষে এই ঐতিহ্য রক্ষা নিয়ে কিছু কথা। তো চলুন ঢুকে পড়া যাক আমাদের প্রথম পর্বে, এক বিস্ময়কর প্রাচীন প্রথা। শুরুতেই একটা সংখ্যার কথা বলি, ১৯। মহারাষ্ট্রের মাত্র ১৯ বছর বয়সী এক তরুণ, নাম দেবব্রত মহেশ রেকে, সম্প্রতি কাশীতে বসে শুক্ল যজুর্বেদের ২০০০টি মন্ত্র সম্পূর্ণ স্মৃতি থেকে একদম নিখুঁতভাবে আবৃত্তি করেছেন, কোনো বই বা স্ক্রিপ্টের সাহায্য ছাড়াই। আর জানেন এই অসাধ্য সাধন তিনি কত দিনে করেছেন? মাত্র ৫০ দিনে। এই ঘটনাটা কেন এত বড় একটা মিরাকল, সেটা বুঝতে গেলে এর পেছনের আসল বিজ্ঞানটা আমাদের একটু জানতে হবে। একটু ভেবে দেখুন, আজকালকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর হিসেব বলছে কেউ যদি এই ২০০০টি অত্যন্ত জটিল মন্ত্র একটানা বই দেখেও পড়ে আর দিনে ১২ ঘন্টা করে সময় দেয়, তাহলেও তার কমপক্ষে ৫৫ দিন সময় লাগবে। কিন্তু এই তরুণ শুধুমাত্র নিজের স্মৃতির ওপর ভর করে পড়ার চেয়ে দ্রুতগতিতে মাত্র ৫০ দিনে পুরোটা শেষ করেছেন। মানে এটা আক্ষরিক অর্থেই মানব মস্তিষ্কের একটা সুপার কম্পিউটার হয়ে ওঠার জীবন্ত প্রমাণ, তাই না? এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, বৈদিক পাঠের মূল ভিত্তি। কেন এত গাণিতিক আর কঠোর একটা মেমোরি সিস্টেমের দরকার পড়েছিল? আসলে প্রাচীনকালের এই যে বিপুল জ্ঞান, এটা তো পুরোটাই মৌখিক ছিল, তাই না? গুরু বলতেন আর শিষ্যরা শুনে শুনে মনে রাখতেন। কিন্তু চ্যালেঞ্জটা ছিল পাহাড় প্রমাণ। সংহিতা, উপনিষদ, আরণ্যকের মতো গ্রন্থে হাজার হাজার মন্ত্র, প্রজন্মের পর প্রজন্ম ধরে শুধু মুখে মুখে এগুলো মনে রাখতে গেলে কোনো অক্ষর বাদ পড়া বা বদলে যাওয়ার তো একটা বিশাল ঝুঁকি থাকে। এখন মনে হতেই পারে লিখে রাখলেই তো লেঠা চুকে যেত, কিন্তু না, এখানেই হচ্ছে আসল টুইস্ট। বৈদিক উচ্চারণে ৪টে খুব স্পেশাল টোন বা স্বর থাকে: অনুদাত্ত, উদ্দাত্ত, স্বরিত এবং প্রচয়। শুধু লিখে রাখলে এই নির্দিষ্ট টোনগুলো কোনোভাবেই পারফেক্টলি ধরা পড়ে না। তাই প্রাচীনকালের মুনিঋষিরা একটা দারুণ অভিনব পদ্ধতির আবিষ্কার করে ফেললেন। জ্ঞানকে সুরক্ষিত রাখার সেই অভিনব পদ্ধতি নিয়েই আমাদের তৃতীয় পর্ব, প্রকৃতি ও বিকৃতি পাঠ। একদম গোড়া থেকে বললে প্রকৃতি পাঠের ৩টে ধাপ থাকে। প্রথমে আসে সংহিতা পাঠ, যেখানে মন্ত্রগুলোকে একদম স্বাভাবিক ছন্দে সন্ধিযুক্ত অবস্থায় টানা পড়া হয়। এরপর আসে পদ পাঠ, যেখানে ব্যাকরণটাকে ভালোভাবে বোঝার জন্য প্রত্যেকটা শব্দ বা পদকে আলাদা করে সন্ধি ভেঙে ভেঙে পড়া হয়। আর তৃতীয়টা হলো ক্রম পাঠ, যেখানে শব্দগুলোকে জোড়ায় জোড়ায় পড়া হয়, মানে প্রথম শব্দের সাথে দ্বিতীয়টা, আবার দ্বিতীয়টার সাথে তৃতীয়টা। এই প্রসেসটা ব্যাকরণ আর শব্দের সঠিক জায়গাকে মস্তিষ্কের ভেতরে একদম পাকাপাকিভাবে গেঁথে দেয়। এবার যদি আমরা তুলনা করি তাহলে দেখব প্রকৃতি পাঠ হলো একদম স্বাভাবিক একটা প্রবাহ, কিন্তু সমস্যা হলো শুধু এইটুকুতেই ভুলের একটা সুযোগ থেকেই যায়। আর ঠিক এই ভুল আটকাতেই তৈরি করা হলো বিকৃতি পাঠ। বিকৃতি পাঠ কিন্তু কোনো সাধারণ পড়া নয়। সত্যি বলতে এটা হলো এক ধরনের হাই লেভেল গাণিতিক এনক্রিপশন সিস্টেম। শব্দগুলোকে এমন সব জটিল গাণিতিক বিন্যাসে সাজিয়ে দেওয়া হয় যেখান থেকে কোনো শব্দ ভুলে যাওয়া বা নতুন কোনো শব্দ ভুল করে ঢুকে পড়া আক্ষরিক অর্থেই অসম্ভব হয়ে যায়। আর এই সিস্টেমটার গভীরতা বুঝতে হলে আমাদের দেখতে হবে চতুর্থ পর্ব, বিকৃতি পাঠের সেই ৮টি প্রকার। এই অংশটা সবচেয়ে ইন্টারেস্টিং, একটু মন দিয়ে শুনবেন। বিকৃতি পাঠের মোট ৮টা প্রকার আছে। প্রথমটা হলো জটা পাঠ, শব্দগুলো 1-2-2-1-1-2 প্যাটার্নে পড়া হয়, ঠিক যেন চুলের বিনুনি বোনা হচ্ছে। দ্বিতীয়টা মালা পাঠ, এটা জটা পাঠেরই একটা রূপ, কিন্তু মাঝে সচেতনভাবে কিছু বিরতি দেয়া হয়, যেন সুন্দর করে ফুলের মালা গাঁথা হচ্ছে। তৃতীয় হলো শিখা পাঠ, যেখানে একটা তৃতীয় শব্দ যুক্ত হয়ে 1-2-2-1-1-2-3 এভাবে এগোয়, অনেকটা চুলের ঝুঁটির মতো। এরপর আসে রেখাপাঠ, যেখানে 2-3-4 বা 5টি শব্দের গ্রুপ করে সামনে আর পেছনে একটা সরল রেখার মতো পড়া হয়। পঞ্চমটা হলো ধ্বজপাঠ, খুবই চমৎকার একটা কনসেপ্ট। এখানে প্রথম জোড়ার শব্দের সাথে একেবারে শেষ দিকের জোড়ার শব্দ মিলিয়ে পড়া হয়, অনেকটা পতাকা দণ্ডের মতো।
এরপর দণ্ডপাঠ, এক ধাপ এগিয়ে আবার সম্পূর্ণ ফিরে আসা। সপ্তমটা হলো রথপাঠ, মন্ত্রকে 4 ভাগে ভাগ করে জোড়ায় জোড়ায় সামনে পেছনে করে পড়া হয়। আর সবশেষে হলো ঘনপাঠ। এটা সবচেয়ে জটিল আর কঠিন, যেখানে শুরু থেকে শেষ এবং শেষ থেকে শুরুতে ঘনক বা একটা সলিড ব্লকের মতো শব্দ সাজিয়ে পড়া হয়। মানে ভাবুন একবার, কি অসামান্য একটা গাণিতিক প্রতিভা কাজ করেছে এর পেছনে। এই 8টা প্রকারের মধ্যে দণ্ডক্রম পারায়ণের দিকে একটু বিশেষ নজর দেয়া যাক। এখানে শব্দগুলো সামনে যায়, আবার পেছনে ফেরে, আবার নতুন শব্দ যুক্ত হয়ে চক্রাকারে চলতেই থাকে মন্ত্র শেষ না হওয়া পর্যন্ত। এটা নির্ভুলভাবে করা মানে ব্রেনের ফোকাসকে এমন একটা স্তরে নিয়ে যাওয়া যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। আর ঠিক এই অসম্ভব আর মাথা ঘোরানো গাণিতিক বিন্যাসটাই ওই ১৯ বছরের তরুণ মাত্র ৫০ দিনে সম্পন্ন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। চলুন এবার দেখি আজকের দিনে দাঁড়িয়ে এর প্রাসঙ্গিকতা ঠিক কতটা। পঞ্চম পর্ব, আধুনিক বিজ্ঞানে এর গুরুত্ব। সোশ্যাল মিডিয়াতে তো নানা রকম তর্ক বিতর্ক চলতেই থাকে, কিন্তু আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে এই প্রথাগুলো জ্ঞানীয় বিজ্ঞান বা কগনিটিভ সায়েন্সের জন্য একটা আস্ত ন্যাচারাল ল্যাবরেটরি। বিজ্ঞানীরা এই পাঠকারীদের মস্তিষ্কের হিপোক্যাম্পাস স্ক্যান করে মানব স্মৃতির একদম পিক ক্যাপাসিটি বোঝার চেষ্টা করছেন। তাছাড়াও ঘণ্টার পর ঘণ্টা নির্দিষ্ট স্বরে এই পাঠ করার ফলে আমাদের ভোকাল পেশি যে মুভমেন্ট হয় সেটা নিয়ে গবেষণা করে তোতলামির মতো সমস্যা দূর করতে অ্যাডভান্সড স্পিচ থেরাপি তৈরি করা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো, আধুনিক এই চরম ব্যস্ত জীবনে আমাদের বা শিশুদের মধ্যে যে ADHD বা মেমোরি লসের সমস্যা বাড়ছে, এই জটিল অডিটরি প্যাটার্ন বা শ্রুতিবিন্যাস মস্তিষ্কে পুনরায় ফোকাস ফেরাতে জাস্ট ম্যাজিকের মতো কাজ করতে পারে। ব্যাপারটা এইভাবে ভাবুন, বিরাট কোহলি বা ক্রিস্টিয়ানো রোনাল্ডো যখন মাঠে অসাধারণ কিছু করেন, আমরা কি সেটা নিয়ে প্রশ্ন তুলি? না, বরং আমরা সেই এলিট অ্যাথলিটদের শারীরিক ক্ষমতার চূড়ান্ত রূপ বুঝতে তাদের নিয়ে বিস্তর গবেষণা করি। ঠিক একইভাবে এই বৈদিক পণ্ডিতরা মানব মস্তিষ্ক এবং আমাদের বুদ্ধিবৃত্তি ক্ষমতার যে চূড়ান্ত রূপটা দেখান, সেটা আমাদের উদযাপনের বিষয়, গবেষণার বিষয়। এই চূড়ান্ত মানবিক ক্ষমতা সবসময় একটা অসাধারণ ব্যাপার। এবার আমরা এসে গেছি আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে, ষষ্ঠ পর্ব, ঐতিহ্য রক্ষা ও কৃতজ্ঞতা। একটা দুঃখের বিষয় কি জানেন? এই বিশাল আর স্মৃতি বিজড়িত মানব ঐতিহ্য আজ অনেকটাই ম্লান হতে বসেছে। একটা সময় ছিল যখন পুরো ভারতবর্ষে ১,০০০-এর ওপর সক্রিয় বৈদিক শাখা ছিল, যেখানে পুরো দমে এই বিদ্যার চর্চা হতো। আর আজ সেটা কমতে কমতে মাত্র ৩ কি ৪টে শাখা এসে দাঁড়িয়েছে। যারাই হাজার হাজার মন্ত্র নিখুঁতভাবে স্মৃতিতে ধারণ করতে পারেন, সেই অবধানী বা স্মৃতি বিশারদদের সংখ্যা আজ সারা পৃথিবীতে ১০০-রও কম। এরা আক্ষরিক অর্থে বিলুপ্তির পথে। তাই এটাকে বাঁচিয়ে রাখার জন্য সরকারি স্বীকৃতি অত্যন্ত জরুরি। যেমন সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এই তরুণ প্রতিভাকে যে পুরস্কৃত করেছেন, সেটা নিঃসন্দেহে এই ঐতিহ্য রক্ষায় একটা দারুণ পজিটিভ দিক। এই যে এত সুন্দর, বিস্তারিত আর তথ্য সমৃদ্ধ একটা আলোচনা আজ আপনাদের সামনে তুলে ধরা হলো, এই পুরো বিষয়টাকে সুনিপুণভাবে সাজিয়ে তোলার পেছনে যার অবদান সবচেয়ে বেশি, তিনি হলেন শুভনীতা মণ্ডল। বিশেষ কৃতজ্ঞতা ও উপস্থাপনায় শুভনীতা মণ্ডল। ছাত্রছাত্রী, শিক্ষক এবং জ্ঞানপিপাসু সবার জন্য এতটা নিখুঁত আর কমপ্লিট একটা শিক্ষামূলক কন্টেন্ট প্রস্তুত করার জন্য ওনাকে আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। পরিশেষে একটা প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শেষ করতে চাই। একটু ভেবে দেখবেন তো, এমন এক যুগে যেখানে ছোট্ট একটা ফোন নম্বর বা সাধারণ হিসেবের জন্য আমরা পুরোপুরি স্মার্টফোনের ওপর নির্ভর করে পড়ছি, মানে আমাদের স্মৃতিকে একরকম স্মার্টফোনের হাতেই আউটসোর্স করে দিচ্ছি, সেখানে কি আমরা নীরবে মানব মস্তিষ্কের সেই অসীম আর সীমাহীন সম্ভাবনাকে চিরতরে হারিয়ে ফেলছি না, যা হাজার হাজার বছর আগে এই প্রাচীন পণ্ডিতরা উন্মোচন করেছিলেন? আমাদের মস্তিষ্কের আসল ক্ষমতা হয়তো আমাদের কল্পনার চেয়েও অনেক অনেক গুণ বেশি। আশা করি আজকের এই বিশ্লেষণ আপনাদের বিষয়টিকে নতুন দৃষ্টিকোণ থেকে ভাবতে সাহায্য করবে। নতুন কিছু জানার আর শেখার এই আনন্দ সবসময় বজায় থাকুক। আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।